নমস্কার, শুভ সন্ধ্যা। আগামীকাল সেই দিনটি অপেক্ষা করছে আপনাদের জন্য এবং আমাদের জন্য। আমরা খুব এক্সাইট থাকি, কারণ যেদিন মেডিকেল ক্যাম্প থাকে, মেডিকেল ক্যাম্প কেমন হয় আপনাদের হয়তো আইডিয়া নেই। তো আমার ঠিক পিছনেই দেখুন চলছে মেডিকেল ক্যাম্প। এর আগে যে সমস্ত ক্যাম্প হয়েছে, প্রচুর মানুষ, সব ডক্টর, সমস্ত স্টাফরা, মানে আমরা একদম পুরো পেশেন্টদের জন্য ঝাঁপিয়ে পড়ি সেই দিনটায়। হ্যাঁ, কেন? অনেক কিছু দিতে পারছি না, কিন্তু তবুও একজনের সাথে একজন ফ্রি করা আছে, এইটুকুই। যদি আমার সামর্থ্য থাকতো হয়তো অনেক মেডিসিনও ফ্রি দিতে পারতাম, কিন্তু না, সেই সামর্থ্য নেই। কিন্তু তবুও আমার যেটুকু ফিজ, আমার নিজের পারিশ্রমিক, হ্যাঁ, সেটা তো কম নেওয়া যেতেই পারে বা না নেওয়াও যেতে পারে, সেই জন্য একজন করে ফ্রি করে দেওয়া হয়েছে। তাই আপনার ফ্যামিলি থেকে যখন আসেন, অনেক সময় টাকা পয়সা কম থাকার জন্য বাড়িতে আরেকটি অসুস্থ মানুষ থাকা সত্ত্বেও তাকে দেখাতে পারেন না। তার জন্য, তাদের জন্য আপনার বাড়ির প্রিয় মানুষটি, কাছে মানুষটিকে নিয়ে আসুন আগামীকাল। হ্যাঁ, আগামীকাল ঠিক সকাল 10টা থেকে বিকাল 5টা অবধি, একদম দমদমে। কিন্তু অ্যাডভান্স বুকিং আজকে রাতের মধ্যে বুকিং করাতে হবে। আগামীকাল সরাসরি গিয়ে ওখানে নাম লিখিয়ে দেখাবার সুযোগ হবে না। হ্যাঁ, কারণ অনেক দূর দূর থেকে মানুষরা আসে, তাদের ছাড়তে হয় অনেক দূর। মানে না গেলে আপনার কোনো আইডিয়া থাকবে না, যে আপনারা হয়তো আইডিয়া যে দমদমে যেহেতু আমাদের চেম্বার, দমদমের মানুষদেরই দেখি আমি, না, সারা পশ্চিম বাংলার প্রতিটি জেলা থেকে মানুষ ওখানে আসে। একদিন আসুন বেড়াতে। কালকে যদি দেখাবার নাও থাকে তো এমনি নিমন্ত্রণ থাকলো, আপনারা এমনিও আসতে পারেন। যদি দেখাবার না থাকে তো আমার সঙ্গে গল্প করে যাবেন, কোনো ফিজ লাগবে না, কোনো অসুবিধা নেই। কিন্তু তবুও দেখে যান যে হ্যাঁ, এমনিভাবেও মানুষের সেবা করা যায়, একদম রুলস রেগুলেশন মেনে। এবার বলেন তাহলে সেবা করলে ফিজ কেন? স্বামী বিবেকানন্দ বলে গেছে, বিনা পয়সায় কিছুই হয় না পৃথিবীতে, সব কিছুরই কোনো না কোনো মূল্য থাকে। পৃথিবীতে যে জিনিসের মূল্য নেই তাকে কোনো দিন দাম দেওয়া হবে না। তাই আমি যদি আপনাদের একদম ফ্রিতেও দেখতাম, আপনি প্রেসক্রিপশনটা নিয়ে বাইরের ড্রেনে নাড়ু পাকিয়ে ফেলে দিতেন, কেন? বিনামূল্যে তো। সেই জন্যই স্বামী বিবেকানন্দের কথাটি তো আর মিথ্যে করতে পারি না, কারণ আমি ওনার পরম ভক্ত। তাই পৃথিবীতে কোনো জিনিসই ফ্রি হয় না, সেই ভেবেই একজনের সাথে একজনের ফ্রি করে দেওয়া হয়েছে, যে একজন তো দেখাক, একজন মূল্য দিক না, তার সঙ্গে আরেকজন এমনি জুড়ে থাকবে। ঠিক তাই যারা দেখাতে ইচ্ছুক, নিচের নাম্বার দেওয়া আছে, এখনো অবধি কল করে কালকের জন্য বুকিং করে দিন, একজনের সঙ্গে আরেকজনের ফ্রি। হ্যাঁ, এটা সারা বছরে হয়তো 4 দিন আমাদের এরকম ক্যাম্পিংয়ের ডেট থাকে বিশেষ দিনগুলিতে। তো আমরা 26শে জানুয়ারি, 23শে জানুয়ারি এই দিনগুলো উপলক্ষে করে থাকি। কিন্তু 23শে জানুয়ারিটা এবছর আনফর্চুনেটলি বৃহস্পতিবার পড়ে যাওয়ায় আমাদের সেজন্য আগের দিন করতে হচ্ছে। তাই চলে আসুন আগের দিন, দেখা হবে, কথা হবে, অনেক গল্প হবে। এতদিন ধরে টিভিতে দেখছেন, একদিন না সরাসরি দেখতে আসবেন, কেমন? তবে আজকে একটি নতুন গল্প নিয়ে এসেছি, যে অনুষ্ঠানটি আপনারা কেউ কোনোদিন দেখেননি, আজকে প্রথমবার দেখবেন। ট্র্যাজেডি একটি ছোট্ট ঘটনা, যে ঘটনাটায় মানে মন দিয়ে শুনলে আপনার চোখে জল এসে যাবে, কিন্তু ঘটনাটা সত্য। আর এরকম অহরহ আমাদের জীবনে ঘটছে, কারণ আমি যে ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরি, এগুলো প্রতিনিয়ত কোথাও না কোথাও ঘটছে। তাই সেই গল্পগুলো আপনাদের সামনে আনা। একটি ছোট্ট মেয়ে তার বাবার কাছে বড় হয় যখন, একদম আলালের ঘরের দুলালি, পরি, পাপা কি পারি। সত্যি তাই, একটি মেয়ে থাকা মানে সে তো ঘরের মানা, লক্ষ্মী, তাই না? সংসারে একটি কন্যা সন্তান থাকবে না এমন তো হতে পারে না। তাই সেই জায়গায় যাদের ঘরে মেয়ে নেই তারা ঠিক এর ফিলিংটা বুঝবে না, যাদের মেয়ে আছে তারা বোঝে একদম বাবার কাছে সেই মেয়ে যোধা, হার, কিছুই বাদ নেই, একদম টপ টু বটম সুন্দর করে সাজিয়ে দিয়েছ আমায়। এবারে বিয়ের পর দিন যায়, নাতি হয়, নাতনি হয়, কিন্তু শ্বশুরবাড়ি আসা হয় না, তারা বিদেশে থাকে।
ঠিক। এবারে মেয়ে তার ফ্যামিলি নিয়ে বেড়াতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। দারুণ মজা করে, হই হুল্লোড় সমস্ত কিছু, কিন্তু বেশি সুখ তো কারোর কপালে সয় না। দেখবেন আপনারা, যদি দেখেন আপনি খুব ভীষণ ভালো আছেন, থাকছেন, কোথা থেকে একটা উড়ে এসে জুড়ে বসা বিপদ আপনার চোখের সামনে আসবে। কারণ যাদের কপালে সুখ নেই তারা খুব বেশি দিন এই সুখটাকে টিকিয়ে রাখতে পারে না। বেশ ভালো আছি, বেশ ভালো আছি, সুন্দর হঠাৎ করে একটা বজ্রপাত হবার মতো একখানা সংবাদ আসে, এমনি ভাবেই আসে। তাই এমন আনন্দ করতে করতে ঠিক কারের মধ্যে যেতে যেতে দেখুন ভীষণ আনন্দ, গান বাজিয়ে একদম চিয়ার্স করতে করতে যেতে থাকে। হঠাৎ দুটি গাড়ির মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে সবকিছু নিমেষের মধ্যে শেষ হয়ে যায়। কিন্তু কপালের গ্রহচক্রে মেয়েটি বেঁচে যায়। চোট লাগে, কিন্তু তার নিজের চোট আর বাকি যে আঘাত পেয়েছে, স্বামী সন্তান কারোর কথা মনে করতে পারছিল না। অবচেতন অবস্থায় হসপিটালাইজড করা হয়। যখন জ্ঞান ফেরে, স্বামী সন্তানদের খোঁজ করে, তাকে জানানো হয় স্বামী সন্তান কেউ তারা আর বেঁচে নেই কার অ্যাক্সিডেন্টে। বাবাকে চিঠিতে নেক্সট লাইনে লেখে, বাবা তুমি গহনার মধ্যে কত কিছু দিয়েছিলে জানো, ডাক্তাররাও আমাকে গহনা দিয়েছে, একদম হুবহু তুমি যেমন দিয়েছিলে ঠিক তেমনি আমার শরীরের ভিতরে একটি একটি করে রড ইনস্টল করা হয়েছে প্রতিটা জয়েন্টে। এমনকি হাঁটুটাও বাদ দেয়নি বাবা, জানো। তুমি বাবা এত কষ্ট করে আমায় যা গহনা দিয়েছিলে তার থেকে আমার ডাক্তাররা অনেক বেশি গহনা দিয়েছে। তবে তফাৎ এটাই, তুমি যা গহনা দিয়েছিলে সেটা আমার শরীরের ওপরে পড়তে পারতাম, আর ডাক্তারবাবুরা তাদের গহনাগুলো আমার শরীরের ভিতরে ইনস্টল করে দিয়েছে, যার কোনোদিন খোলা যাবে না। শরীরে কোনো অঙ্গ প্রত্যঙ্গ বাদ দেয়নি বাবা। আমি নিজেই জানি না যে ডাক্তারবাবুরা এত গহনা দিয়েছে, তাই মাঝে মাঝে তুলনা করে ভাবছি তুমি যে গহনাগুলি দিয়েছিলে তার থেকে কি কম না বেশি। আমি ছোটবেলা থেকে একটু গহনা বেশিই ভালোবাসতাম, তাই তুমি ভরিয়ে দিয়েছিলে, কিন্তু ডাক্তারবাবুরা এখন তার থেকেও অনেক বেশি গহনা দিয়েছে। সাগরের বিচে বসে বসে মেয়েটি হুইল চেয়ারে ভাবতে থাকে, কি পেলাম আর কি দিলাম। অনেক মানুষের তো সবকিছু হারিয়ে শূন্য থেকে শুরু করতে পারত, আমার তো সে উপায়ও নেই। শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আর্টিফিশিয়াল, কৃত্রিম, ভিতরে সব মেটাল ইনস্টল করা। আমি আর কি বা পারব। শেষ লাইনে লিখছে, বাবা তুমি সকালবেলা উঠে যে পুজো করতে না, তোমার ঠাকুরের কাছে বলো এমন কপাল করে যেন কারোর ঘরে আর কন্যা সন্তান না জন্মায়। আমার এখন কি করণীয় সেটা বলতে পারো? আমি তো সব হারিয়ে ফেললাম। What to next? এইরকম ঘটনা দুর্ঘটনা মানুষের জীবনে প্রতিনিয়ত ঘটে চলেছে কোথাও না কোথাও। আমরা তো যত বড় হচ্ছি, বয়স বাড়ছে যত আমাদের, আমরা দিনের পর দিন তো সব হারাচ্ছি।
নতুন করে পাওয়ার কিছু নেই কিন্তু, তাই না? তাই যে কটা দিন থাকি একটু সুস্থ থাকি, তাহলে হয়তো দু একদিন ভালো যেতে পারে। এদিকে অসুস্থ আছেন, তাহলে আপনার দিন ভালো যাবে কি করে? সুস্থ থাকার চেষ্টা করুন। এমন ঘটনা দুর্ঘটনা নেই মানুষের জীবন হয়, এটা এরই নাম জীবন। কেউ হারায় তো আরেকজন কেউ পায়। আপনি সব জেনেও কিছু বলতে পারবেন না তো, কারণ সময় কেউ কাউকে দিতে চায় না। সবার কাছেই নিজের নিজের সময়ের মূল্য আছে। আজকে আপনি যাকে সময় দিচ্ছেন আগামীকাল নাও দিতে পারেন, দেখবেন সেটাই আর ইম্পর্টেন্সই নেই। যখন একজনকে সময় দেওয়ার ইম্পর্টেন্সিটা কমে যাবে, আপনি দেখবেন ওই সময়টা অন্য কাউকে দিচ্ছেন। সুতরাং এটা মানুষের জীবন, এটাই হতে থাকবে। আজ পলাশ ফুল ফুটবে তো কাল ঝরে যাবে, তা বলে দুঃখ করার কিছু নেই। এই আসা যাওয়া নিয়েই কিন্তু মানুষের একটা জীবন হয়। এরকম অনেক মানুষের জীবনে অনেকেই হারিয়ে গেছে। ডোন্ট ওয়ারি, ডাইজেস্ট করতে শিখুন। কারণ আমরা মানুষ, মানব জাতি তখনই দুঃখ পাই যখন আমরা অহেতুক কিছু চেয়ে ফেলি। ইয়েস, আমি যে জায়গায় আছি, আমি ভাবলাম কালকে যদি আমার একটা লাম্বরগিনি গাড়ি আসতো, অহেতুক চাওয়া হলো না। হ্যাঁ, আমি অ্যাম্বাসাডারের কথা ভাবতে পারি, যেটা আমার ক্ষমতার মধ্যে। আমি এখন বসে ভাবলাম লাম্বরগিনি। এরকম ভাবে মানুষ অনেক কিছু অহেতুক চেয়ে ফেলে। সবসময় এমন করে চাইতে নেই। নিজের জীবনের দুঃখ ডেকে আনা। আপনি আপনার औकात, আই মিন আয়ত্ত, হ্যাসিয়ত, তার মধ্যে থাকার চেষ্টা করুন। ছোট ছোট চাওয়া হোক, ছোট ছোট পাওয়া হোক, এতে ভালো থাকা যায়। ঠিক? সুতরাং আজকে আবার একবার অ্যানাউন্সমেন্ট করে দিই যে আগামীকাল সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি মেডিকেল ক্যাম্প আছে দমদম হনুমান মন্দিরের ঠিক পিছনে। যারা আসতে চাইছেন একজনের সঙ্গে আরেকজন ফ্রি রাখা আছে, 1+1। নিচে দুটি নম্বরের মধ্যে যে কোনো একটিতে কল করে নিন। কালকে যারা, আগামীকাল যারা আসতে চাইছেন, কেমন? আসুন, একটু গল্প করা যেতেই পারে, অসুবিধে কোথায়? তারপর পরশুদিন তো ছুটিই আছে, কাটাবেন নিজের মতো করে। তাহলে এখন আমরা কি টক শোতে ফিরতে পারি একটু? হ্যাঁ, নিশ্চয়ই ফিরবো, টক শোতে ফিরবো আমরা। টক শোতে ফিরে আজকে কথা হবে অনেক কিছু। যাদের জানার কিছু প্রয়োজন আছে তারা কল করতে পারেন 8348089090-তে। ঠিক? আগামীকাল ক্যাম্পিংয়ের ব্যাপারে যদি আপনাদের জানার কিছু থাকে অবশ্যই জানতে পারেন। আর শিলিগুড়ি অ্যানাউন্সমেন্টটা করে রাখি আগামী মাসের 5 তারিখ, ফেব্রুয়ারি 5 তারিখে। হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যাঁ, আমি ডক্টর সেনের সাথে কথা বলবো। নেই, ডক্টর সেন ছাড়া এখানে কেউ নেই। ওহো, সরি 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 স্যার, নমস্কার স্যার। বলুন। নমস্কার স্যার, আমার না একটু সুগার হয়েছে। তো সুগারের জন্য আমি কি 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 খাবো সেটা তো আমিও জানি না। একটা বাঙালি কি খাবে সে তার বাবা মাও জানে না, আর ভগবানও জানে না। আমি কোথা থেকে জানবো? ওই যে কারি পাতা আর হলুদ আপনি খেতে বলেছিলেন, সেটা সেটা আমি খেয়েছি, সেটা খাচ্ছি। আর কি খেতে চাইছেন? ব্যাস এটাই খাচ্ছি। তা এটা কতদিন খাবো স্যার? যতদিন না সারে। দক্ষিণ ভারতের লোকেরা সারা জীবন খেয়ে যাচ্ছে, তাতে কিছু যায় আসে না, শরীর আরো ভালো থাকে। কাঁচা কারি পাতার সাথে কি কিডনির কোনো সম্পর্ক আছে? কাঁচা কারি পাতা খেলে কিডনির কোনো সমস্যা হতে পারে? না, তাহলে দক্ষিণ ভারতের লোকগুলো সবকটা কিডনি রোগে মারা যেত। না স্যার, আমি আপনাকে দেখিয়েছি, শিলিগুড়িতে আপনাকে দেখিয়েছি। আপনি যেখানেই দেখান
অহেতুক প্রশ্নগুলো কেন করবেন? দক্ষিণ ভারতের লোকেরা জন্ম থেকে যার অন্নপ্রাশন হয়েছে সেদিন থেকে মৃত্যু অবধি প্রতিদিন কারি পাতা খায়। আপনি দক্ষিণ ভারতের লোকের কজনের কিডনি রোগে মারা গেছে শুনেছেন? না, সেটাই জিজ্ঞেস করলাম স্যার আপনাকে। আপনি মানে নেবেন না, খারাপ নেবেন না। না, আপনি যখন আমার চেম্বারে আসেন। কাঁচা পাতাটাই খাবো তো? ইয়েস, কাঁচা পাতা। নমস্কার। হ্যাঁ নমস্কার ডাক্তারবাবু। বলছি আমি ফিস্টুলার ব্যাপারে একটুখানি কথা বলবো ডাক্তারবাবু। আমার এরকম ফিস্টুলার সমস্যা হয়েছে, তা আমি জেবিরা হসপিটাল আমি দেখিয়েছিলাম, তা ট্রিটমেন্ট করাচ্ছিলাম। জায়গাটা পুঁজ জমে যাচ্ছে, আবার পুঁজ বেরিয়ে যাচ্ছে। তা সেখানকার ডাক্তাররা বলছে যে ওটা খাসসূত্র করলে নির্মূল হবে। তা আমি খাসসূত্র করতে চাইছি না, এমনি মেডিসিনের দ্বারা কি ওটা ঠিক হবে ডাক্তারবাবু? চান্স আছে, জায়গা না দেখে তো বলা যাবে না বাবা। কিন্তু ভ্যারাইটিস ধরনের, যার যত পুরনো হবে সে তত খারাপ হয়ে যাচ্ছে। তো ডাক্তারবাবু ওই জায়গাটা মানে পুঁজ জমছে, আবার পুঁজটা বেরিয়ে যাচ্ছে। এটাই হয়, এটাই ফিস্টুলাতে হয়। ফিস্টুলার গল্প মানে এটাই। যখন সেরে যাবে আপনি ভীষণ আনন্দ করবেন বাড়িতে যে আপনি সেরে গেলেন, আবার দেখবেন দুদিন পর আবার পুঁজ জমে গেছে। এটাই হয় সবার সাথে। আচ্ছা, ওটা মেডিসিনে কি মানে নির্মূল হবে ডাক্তারবাবু? ওই যে বললাম, না দেখে এগুলো কিছু বলা যায় না। আমি তো বাবা মহারাজ নয় বাবা, তোমার নাম গোত্র ঠিকুজি দিয়ে বলে দেবো হ্যাঁ সেরে যাবে, চলে আসুন এই ডেটে। না, এটা সায়েন্স। এখানে জায়গাটা দেখার আছে, কতটা ঘা হয়ে আছে, কতটা পুরনো হয়ে আছে, কেসটা পচে আছে কতটা, সেটা না দেখে কি করে বলা যেতে পারে? মেডিসিনে, আমরা তো মেডিসিনেই কাজ করি, আমাদের কোনো অপারেশন কিছু লাগে না, ঠিক তো? সুতরাং আপনাকে আসতে হবে তার জন্য। আর বলছি ডাক্তারবাবু, ওটা মানে যদি খাসসূত্র করা হয় ওটা তাও যে পুরোপুরি নির্মূল হবে এটাও তো মানে শিওর না, না ডাক্তারবাবু? খারসূত্র যদি সত্যিকারে খারসূত্র করতে পারে তাহলে সেরে যাবে, নাহলে না। সত্যিকারে খারসূত্র মারাত্মক কাজ, মারাত্মক যদি অরিজিনাল করে। এখন জেবি রায় কলেজে ওখানে পঞ্চকর্মার কোন স্পেশালিস্ট আছে আই ডোন্ট নো, সে কতটা তার হাত পাকা। মেন তো হচ্ছে অপারেশনের হাত, যেরকম অপারেশনে একটা সার্জন, তার হাত যত ভালো হবে রুগী তত তাড়াতাড়ি ভালো হয়ে যেতে পারে। এবার নতুন কোনো ডাক্তারকে দিয়ে করালে যা হয়, মেডিকেল কলেজে যেরকম হচ্ছে, নতুন ওই লার্নারগুলোকে দিয়ে যারা এখনো পুরোপুরি ডিগ্রি পায়নি তাদেরকে দিয়ে ওটি করিয়ে কি অবস্থা হচ্ছে, রুগী মারা যাচ্ছে। এখানের ক্ষেত্রেও তাই। পঞ্চকর্মায় যদি খুব পাকা হাত হয় তাহলে আপনি সেরে গেলেন, মানে পুরনো এক্সপিরিয়েন্স ডক্টর যদি হয়। আর যদি না হয় তাহলে আপনার কপালে আবার দুঃখ ঘুরে ফিরে আসবে। এটা ডিপেন্ড করে ডক্টরের উপর, যিনি কাজটা করছেন। কেমন খারসূত্র, তা বলে খারসূত্রকে দোষ দেওয়া যায় না। খারসূত্র এমন একটা নিয়ম যেটার মাধ্যমে একটা পুরনো ধরনের ফিস্টুলাকেও সারিয়ে ফেলা যায়, কিওর করে দেওয়া যায়। কিন্তু ডিপেন্ড করছে যে করবেন সে কতটা এক্সপিরিয়েন্সড। ওকে, আচ্ছা। হ্যাঁ নমস্কার, বলুন। নমস্কার ডাক্তারবাবু। হ্যাঁ বলছি, আমি তো আপনার প্রোগ্রাম দেখি, তো খুব ভালো লাগে। তো আমি আমার ছেলের জন্য একটুখানি জানতে চাইছিলাম। কি জানতে চাইছেন? বয়সে 22+ চলছে। তো প্রচন্ড মানে হাতে পায়ে আর আন্ডার আর্মসে প্রচন্ড ঘাম দেয়। আপনার ছেলের নার্ভের রোগ আছে, সে নার্ভাস সব ব্যাপারে। হ্যাঁ, খুব নার্ভাস হয়ে পড়ে। এরা ভবিষ্যতে বিয়ে করতে গেলেও ও তো ভয় পাবেই, মেয়ে দেখতে গেলেও ভয় পাবে, চাকরিতে ইন্টারভিউ দিতে গেলেও ভয় পাবে, রাস্তায় একটু একা হাঁটতে গেলেও যদি মেয়েরা টিজিং করে তো তাতেও ভয় পাবে। এরা এমন নার্ভাস জাতীয় ছেলে। তো হাইপার, একটুতেই বড্ড মানে খিটখিটে হয়ে যায়। আপনার ছেলেকে অর্জুনারিষ্ট আর সরস্বতারিষ্ট দুটো টনিক আছে, 3 চামচ করে দিনে 2 বার খাওয়ান। অর্জুনারিষ্ট আর সরস্বতারিষ্ট। অশোকারিষ্ট নয়, অর্জুনারিষ্ট। অর্জুন আর সরস্বতা, সরস্বতী থেকে সরস্বতা, অর্জুন থেকে অর্জুনা। আচ্ছা, ওকে। হ্যালো, নেক্সট বলুন। হ্যাঁ বলছি, বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ ডাক্তারবাবু। জয় গুরু, জয় গুরু। বলুন। বলছি মানে ডাক্তারবাবু, আমার ওয়াইফের না সাদা মিনিটের খুব প্রবলেম। মিন্স মানে হচ্ছে পিরিয়ডস। আপনি কোনটা বোঝাতে চাইছেন, সাদা স্রাব না পিরিয়ডস? সাদা সাদা সাদা। হ্যাঁ, ওটাকে মিন্স বলে না, ওটাকে সাদা স্রাব বলা হয়। দুটো লাল জবার কুঁড়ি আর দুটো গোলমরিচ সকালবেলা বেটে নিয়ে 1 চামচ করে টানা 30 দিন খাবেন।
সাদা চাপ, সাদা সাদা সাদা। লাল জবার কুঁড়ি আর 2টো গোলমরিচ একসঙ্গে বেটে নিয়ে সকালবেলা খাওয়াবেন। শুনতে পাবেন না, প্রবলেম আছে। আপনি টিভির দিকে তাকিয়ে বসে আছেন তো, আপনারা ইয়েতে চলে আসুন, ফেসবুক পেজে চলে আসুন। ফেসবুক পেজে সবই মায়া ফেসবুক পেজ, ওখানে এই অনুষ্ঠানটা চলছে। আপনাকে যে রেমিডিসটা বললাম ওটা আবার চালিয়ে দেখে নিতে পারবেন। হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যালো, ডাক্তারবাবু বলছেন? বলছি। আমি মানে পূর্ব মেদিনীপুর থেকে বলতেছি। বলুন। প্রত্যেক দিন রাত্রি 2টা-3টা বাজলে শির কোমরের যন্ত্রণা হয় আর কি। ও নিশ্চয়ই বোমদত্তি আছে, না 2-3টে কেন? ওটা তো 10টাতেও হতে পারতো যদি আপনার সত্যিকারে কোমরের ব্যথা থাকে। সকালেও তো হতে পারতো, রাত্রির 2-3টের সময় কোনো বোমদত্তি ভূত পেতের ব্যাপার হবে, ওটা আমার কেস নয় মনে হচ্ছে। হ্যাঁ বললাম তো, এই আঁশমুটি তাবিজ পড়তে হবে আপনাকে, না হলে হবে না। আপনি এক কাজ করুন, বালিশের নিচে পুরো আঁশমুটিটাকে নিয়ে ঘুমাতে হবে, নাহলে এই 2-3টেতেই কেন আসবে? সে কেন 12টার সময় এলো না, সে কেন 10টার সময় এলো না? নেই তো কোনো উত্তর। আপনি ব্যাপারটা ভেবে জানাবেন, আমি খুব চিন্তায় থাকবো আপনার এই ঘটনাটা নিয়ে, কেমন? ওকে, হ্যালো। কেন যাবেনি, কে বলেছে আপনারে? হ্যাঁ, হ্যাঁ ফোন করেছেন কেন সেটা বলুন, কি কারণের জন্য? হাঁটু ব্যথা, হাঁটু ব্যথার ফোন করে যাবে বাবা? চেম্বারে এসো, চেম্বারে। কেমন? চেম্বারে চলে এসো। হ্যাঁ হ্যাঁ, বুঝলাম না। তাহলে ভিডিও কলিং এ দেখাবে, কিছু তো একটা করতে হবে। তুমি বাঁকুড়ায় বাড়ি, ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে, ডাক্তারবাবু কি কথা বলে ফোন করে সারিয়ে দিচ্ছে কি জানি, হবে না। ভিডিও কলিং এ, ভিডিও কল আছে তো, ভিডিও কলে নাম্বারে কল করে আমি প্রেসক্রিপশন করাবেন আপনি, এবং ওষুধ আপনার বাড়িতে পৌঁছে যাবে, আপনাকে আসতে হবে না। কেমন? ওকে, হ্যালো। নমস্কার, বলুন। আচ্ছা, আমার কোলেস্ট্রলটা একটু বেড়েছে, তো কিছু সেরকম খেলে ভালো হয়ে যাবে এরকম ওষুধ কিছু বলা যাবে? কোলেস্টেরল বেড়েছে? হ্যাঁ। আগে আপনি খাওয়া বন্ধ করুন, আপনি খেলে ভালো হয়ে যাবে কি? খেয়ে খেয়ে তো বাঁধিয়েছেন। দুধ খাওয়া বন্ধ করতে হবে, দুধ চা বন্ধ করতে হবে, সমুদ্রের মাছ বন্ধ করতে হবে, সর্ষের তেল বন্ধ করে দিতে হবে, খাসির মাংস এবং বাদাম, এগুলোকে বন্ধ করলে তবে আপনি সারবেন। আবার বলছেন খাবেন, আর কত খাবেন? খেয়ে খেয়ে তো বেড়েছে, এই খাওয়াগুলো বন্ধ করে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ডাক্তারবাবু, আপনি কালিকাপুরের এই মাসে কখন কবে আসবেন? বলতে পারবো না তো, ওটা ওখানে কালিকাপুরের লোককেই কল করতে হবে। কেমন? আর আমি আরেকটা কথা বলছি, যে আমরা বাঁকুড়া বিশ্ববিদ্যালয় কালিকাপুরটাই সামনে হবে, ওখানে আমি দেখাতে যাবো আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসুন না। ওই নিচে নাম্বার দেয়া আছে তো ওখানে কালিকাপুরের। আচ্ছা ঠিক আছে, ওকে, নমস্কার। নমস্কার। হ্যালো, বলুন। হ্যালো, বলছি ডাক্তারবাবু নমস্কার। নমস্কার। হ্যাঁ, আমি আপনার কাছে আমার মেয়েকে নিয়ে গিয়েছিলাম, তাও অনেকদিন হয়ে গেছে। আচ্ছা। দুর্ভাগ্যবশত আমি বিভিন্ন কারণে আর যেতে পারি। আমি 15 দিন আমার মেয়েকে ওষুধ খাইছি, 15 দিন খেয়ে মনে হয় আমার মেয়ে অনেকদিন সুস্থ ছিল, যদিও ডাস্ট অ্যালার্জি ধাত ছিল, কিন্তু সুস্থ ছিল। আমি বললাম তো, দুর্ভাগ্য আমি যেতে পারিনি, ওটা আমার খুবই ব্যাড লাগ। তা অনেকদিন পর দেখছি এখন তো ফোনে নানা রকম ব্যবস্থা আছে, ওষুধ বাড়িতে ওষুধ পৌঁছে যাচ্ছে এবং ভিডিও কলিং এ পেশেন্ট দেখে নেওয়া হয়। কেমন? সবই দেখলাম, কিন্তু আমি ওটা যোগাযোগ করব। আর এখন আমাকে দুটো কথা একটু বলে দিন, যেটা হলো আমার প্রচন্ড হারে গ্যাস হয়। হ্যাঁ ডাক্তারবাবু, প্রচন্ড, মানে আমি সাধারণ ঘরের খাবার খাই, বাইরের কোনো খাবার খাই না, ডিম খাই না। আমাকে যেগুলো বারণ করেছেন আমি আজও ওগুলো স্পষ্ট করিনি, আমাকে লিখে দিয়েছেন আপনি প্রেসক্রিপশনে, আমি সেগুলো খাই না, কিন্তু তবু আমার এত অম্বল গ্যাসটা হয়, মানে
কিরকম জল খাচ্ছি সব ঠিকঠাক আছে, তার মধ্যেও যেন মুখটা টক হয়ে যাচ্ছে, কখনো পেটের এখানে যন্ত্রণা, কখনো বুকে যন্ত্রণা, বিভিন্ন সিমটম আমি দেখতে পাই। মাঝে মধ্যে মাথার তালুটা কেমন গপ গপ করছে, মানে আমি বুঝতেই পারছি না যে আমার কিসের থেকে এরকম হচ্ছে। গো গ্যাস পাউডারটা খাবেন প্রতিদিন। হ্যাঁ গো গ্যাস, কি বললেন ডাক্তারবাবু? গো গ্যাস পাউডারটা রোজ খাবেন। গো গ্যাস বলছি, ওটা আমি যে কোনো আয়ুর্বেদিক দোকানে পাবো? আর আমার বোনের কথা একটু বলছি ডাক্তারবাবু, বলছি ওর পায়ে না প্রায় দিন নখকুনি হবে, মানে ভালো হয়ে যায়, একবারে সার্জারি মানে নখটা পুরো তুলে দিয়েছিলেন ডাক্তারবাবু, দিয়ে সেই নখটা ভালো হয়ে গেছে, আবার দ্বিতীয় নখটা সব সময় না মানে কিছুদিন ভালো থাকে, আবার হয় ওই জায়গা দিয়ে একটু পুজ বার হয়, আবার ঠিক হয়ে যায়। এবার ডাক্তার বলছে ওটা জল থেকে হচ্ছে, কিন্তু এটা বারবার হচ্ছে, তো এটা নিয়েও খুব টেনশনে আছে। জল থেকে না, সাবান থেকে আর সার্ফ থেকে হচ্ছে। কাপড় কাচার যে ডিটারজেন্ট পাউডার এবং কাপড় কাচার সাবান, সেখান থেকে হচ্ছে এটা। আর আমার ছেলে না কোথাও আঘাত লাগলে ওই জায়গাটা ভালো হয়ে যায়, তো আমি হয়তো কোনো মেডিসিন দিলাম ভালো হয়ে যায়, কিন্তু তারপরে দেখা যায় কি ওই জায়গাটা না কেমন ফুলেও, মানে চামড়াটা যেমন লাল হয়ে একটু উপর দিকটা কেমন ঢেলে থাকে। এটা কি কোনো প্রবলেম? না, কোনো প্রবলেম না। ঠিক আছে, থ্যাংক ইউ ডাক্তারবাবু। ওয়েলকাম। নমস্কার। হ্যালো হ্যালো হ্যালো, না, শেষের দিকে কালাগুলো জুটেছে আমার কপালে। নমস্কার। হ্যালো। বলুন। হ্যালো ডাক্তারবাবু। নমস্কার। নমস্কার, বলুন। বলছি আমার মাথায় না চুল উঠে যাচ্ছে, চুল উঠে যাচ্ছে মাথায়। হ্যালো। হ্যাঁ, কি করতে হবে? মাথায় চুল উঠে গেছে ডাক্তারবাবু, চুল উঠে যাচ্ছে ডাক্তারবাবু। থাইরয়েড প্রোফাইল আর এলএফটি টেস্ট করে পাঠান, আর আইজি অ্যালার্জি। কেমন? থাইরয়েড প্রোফাইল, এলএফটি এবং অ্যালার্জি, এই তিনটে টেস্ট করে পাঠান। ঠিক? এমনিতে অমনিতে তেমনিতে কিছু হয় না মা আমার। তোমার শরীরে অ্যালার্জি থাকলে তোমার চুল উঠবে, তোমার শরীরে থাইরয়েড থাকলে চুল উঠবে, আবার এমনিতে কি তুকতাক করা বলে দেবো নাকি? ওগুলো এখানে হয় না, ওগুলো গুণী নজার কাছে হয়। আমাদের এখানে টেস্ট রিপোর্টগুলো লাগে। একটা চুল উঠে যাওয়া মানে তার শারীরিক কোনো সমস্যা আছে, তো হরমোনাল প্রবলেম অথবা লিভার। ঠিক? ওই এমনি তেমনি করে বাবা হয় না, ওটা ডাক্তারই হয় না, ওগুলো বাড়ির কাছাকাছি কোনো গুণী নজার কাছে গিয়ে করিয়ে নেবে। কেমন? এখানে না, এখানে সায়েন্স, রিপোর্টটা লাগবে, রিপোর্ট না দিয়ে হবে না। হ্যালো বাবা, কি খেয়েছে রে বাবা আজকে? হ্যালো ডাক্তার বলছেন? হ্যাঁ বলুন, বলুন। হ্যাঁ ডাক্তারবাবু, আমার মানে কানে ফুটো ছিল, তো হয়েছিল যে ডাক্তারবাবু শাক বাজাতে বারণ করছিলেন। কানে ফুটেছিল তো ডাক্তারবাবু তোমার সিমেন্ট বালি দিয়ে দেয়নি? হ্যাঁ, সিমেন্ট বালি দিয়ে কি জ্যাম করে দিয়েছে? ডাক্তারবাবু কি দিয়ে সারালেন? না মানে শাক বাজাতে বারণ করেছিল, এখন বাজাতে পারবো? এবার 5-6 বছর হয়ে গেল। হ্যাঁ, কি আপনি কি খেয়েছেন আজকে? মানে সন্ধ্যাবেলা নেশা ভান করে ফেলেননি তো? না না, মানে কানে ফুটো, পর্দা ফুটো হয়েছিল। কানে পর্দায় ফুটো আপনাকে কে বলেছিল? আমি বলেছিলাম? না, হয়ে গিয়েছিল। হ্যাঁ, সেটা কে বলেছিল? কানে পর্দা ফুটো হয়েছে কে বলেছিল? এলাকাতে ডাক্তার বলছিল যে শাক বাজাতে বারণ করেছিল। তাহলে সেই ডাক্তারবাবু যদি বেঁচে থাকে তাকে গিয়ে জিজ্ঞেস করো। আমি তো জানি না তোমার কানে ফুটো আছে কি না আদৌ। এখন নাই ফুটোটা। ও, তাহলে স্যাক্সোফোন বাজাও, কাঁসর, ঘন্টা, ঢাক সব বাজাও। যখন এখন নেই বাড়িতে, কাঁসর, ঘন্টা, ঢাক, স্যাক্সোফোন সব বাজাও, কোনো অসুবিধা নেই। শাক কেন বাজাবে? যখন সেরে গেছে তুমি ঢাকও বাজাও সন্ধ্যাবেলায়, অসুবিধা নেই। কিন্তু যে ডাক্তার বলেছিল ওইটাকে আগে খুঁজে বের করো, ওনার কাছে যেতে হবে। তো এখানে কেন বাবা? যেখানে মানত করতে হয় না সেখানেই পুজো দিতে হয়, এটা নিয়ম। এক ঠাকুরের কাছে মানত করে আর বাড়ির পাশে মা কালীর কাছে গিয়ে পুজো দিয়ে দিলে মানত পূরণ হবে না, কিন্তু এটা নিয়ম। হ্যাঁ বলুন। ভালো আছেন স্যার? কি বাবা, এই যেমন দেখছো। শ্যামপুরে দেখাতে গিয়েছিলাম, আমার ছেলের সেই 100 কিলো পার হয়।
আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওকে প্রাইজ দেবো। তাও পার করেছে 100? স্যার বলছি ওর যে জিভের যে প্রবলেম ছিল, কালো কালো ছোপটা, যে চুষে খাওয়ার ওষুধটা দিয়েছিলেন ও অনেকটা ফ্রেশ হয়ে গেছে, মানে অনেকটাই হয়েছে। আর স্কিনের প্রবলেম ছিল ওটা পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে। এবার কি এবার বৌমা থেকে বিয়ে দিয়ে দাও। তাতে কি হয়েছে, একটা বড় লোক দেখে ব্যয় মশাই করে গেল, কোনো অসুবিধা নেই। নেমন্তন্নে আমাদেরও ডেকো, তোমার ছেলের বিয়ে হবে, আমরা যাবো না? এত কষ্ট করে সুস্থ করেছি তাকে। হ্যাঁ নমস্কার, নেই বলুন। কাকে ধরবো, যা ধরা ধরেছি, এবার বলো। হ্যালো ডাক্তারবাবু। হ্যাঁ বলছি যে আমার ছেলের 20+ বয়স, তা ওর হঠাৎ প্রেশারটা বেড়ে গেছে। হ্যাঁ, গার্লফ্রেন্ড পালিয়ে গেছে বোধহয়, ছেলেকে জিজ্ঞেস করো, বা গার্লফ্রেন্ড ঝগড়াঝাটি করে পালিয়ে গেছে, তাই প্রেশার বেড়ে গেছে। দিয়ে না শুনুন, বলছি ওর না খুব অ্যাসিড হচ্ছিল, দিয়ে কপালে ব্যথা করছিল, দিয়ে ডাক্তারখানায় নিয়ে যাওয়ার পর দেখছে যে মানে উপরে 140, প্রায় 100। হ্যাঁ, তারপরে ওবেলা বিকালেও মাপালাম, তখন নিচে 90, উপরে 130। প্রেশারটা এরকম বেড়ে থাকছে। তো যে ডাক্তারকে দেখাচ্ছেন ওনাকে গিয়ে বলবেন তো, আপনি কি আমাকে দেখাচ্ছেন? না না, আপনার কাছে সাজেশন নিয়ে আপনার কাছে তাহলে দেখাবো, মানে উনি কি আমাদের সে যখন আসবে তখন তো করতে পারো, আমি এখন কি করে ওষুধ দেবো ওকে, ওর মেডিসিনের দরকার আছে। মানে কিসের জন্য প্রেসারটা বাড়ছে, মানে চাপা অ্যাসিডের জন্য? সে তো ওই ডাক্তারবাবুকে জিজ্ঞেস করলেই বলে দেবে, কোনো অসুবিধা নেই। উফ, এরা দেখায় এক জায়গায় আর কোশ্চেন করে আরেক জায়গায়, মহা মুশকিল তো। বলুন। হ্যাঁ নমস্কার। নমস্কার। বলছি রিসেন্টলি আমার ওয়াইফের ফ্যাটি লিভার ধরা পড়েছে, তো ওটা এসছে 16.15 তো যদি কিছু রেস্ট্রিকশন মানে খাওয়া দাওয়ার একটু ঘরোয়া তরকারি যদি বলে দেন। হেপোলাইফ ডিএস টনিক খাওয়াবে। একবার বলুন। হেপোলাইফ ডিএস টনিকটা খাওয়াবে দিনে 2 চামচ করে, খাবার আগে আগে। আচ্ছা, এটা কি আমি ওই দমদমে আপনার ওখান থেকে মানে অনলাইন পাবো? হ্যাঁ পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, ওকে। নমস্কার। নেক্সট বলুন। নমস্কার। হ্যালো। হ্যাঁ ডাক্তারবাবু। আমার ছেলের একটু অ্যালার্জি, কাশি আসছে, একটুতেই ঠান্ডা লেগে যায়। ভালো করে সোয়েটার পরিয়ে দাও। শীতকালে ঠান্ডা লাগবে না তো কি ঘাম দেবে? না না, এমনি অ্যালার্জি কাশি আছে। তাহলে অ্যালার্জির ওষুধ খাওয়াও, অ্যালার্জিটা টেস্ট করাও, তবে তো সারবে। তুমি বাড়িতে বসে বসে উল বুনলে ও পরবে কবে সোয়েটার? অ্যালার্জিটা টেস্ট করিয়ে অ্যালার্জির ওষুধ খাওয়াও ঠিক করে, যদি সারাতে চাও। নাহলে এই ছেলে আগামী দিনে হাঁপানি রুগী হবে, লিখে রাখো কেমন? বাড়িতে বসে ফাঁকি দেবার জিনিস নয়, কেমন? ডাক্তার দেখাতে বললে বা টেস্ট করতে বললেই দোষ। আলু পটল সিম বরবটি দিয়ে সারিয়ে দেবো নাকি? টেস্টটা তো লাগবে অ্যালার্জির, আইজি অ্যালার্জি কতটা আছে সেটা জানার পর তারপরে মেডিসিনটা দেওয়া যেতে পারে। বলি তো আর মেডিসিন থ্রো করে দেওয়া যায় না, এক একজনের অ্যালার্জি এক এক, কারো নেই, তার মানে তার শরীরে অ্যালার্জির ওষুধ লাগবে না। ঠিক আছে, বলুন। হ্যালো হ্যালো। না এটা বলো বাবা, অবলাকান্ত কথা বলো। হ্যালো। হ্যাঁ বলো। বলছি এরকম মায়ের প্রচুর অম্বল হয়, ঠিক আছে, পেট জ্বালা জ্বালা করে, অম্বল হয়। অ্যারোসিড নামে অ্যান্টাসিড পাওয়া যায়, সেটাকে রোজ খাওয়াও, অ্যারোসিড। আর যদি দুধ চা খাওয়ার অভ্যাস থাকে দুধ চা বন্ধ করে দিতে বলো, দুধ এবং দুধ চা দুটোই। দুধ আর দুধ চা দুটোই বন্ধ থাকবে। অ্যারোসিড নামে যে টনিকটা আছে সেটা খাওয়াবে, অ্যারোসিড। লিখে নাও গিয়ে, অ্যারোসিড লিখে নাও কোথাও, তাহলেই হবে। হ্যালো। হ্যাঁ
ডাক্তারের সাথে কথা বলতে চাই। বলুন। ও ডক্টর সেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যালো, বলুন। হ্যাঁ বলছি আমার ছেলের এই 18 বছর বয়স, পায়ের তলাটা গোড়ালি নয়, গোড়ালি ফাটা নয়, গোড়ালি তলাটা কিরম যেন একটু চির খেয়ে গেছে, দুটো হাঁটুতে, দুটো গোড়ালিতে। বুঝতে পারছি না যে কি, গোড়ালি ফাটা নয়, আমাদের যেমন কেটেছে শীতকালে সেটা নয়, তলাটা গোড়ালির কাছে শুধু। আপনার ছেলের হাতের চেটোটাও কি এরকম চামড়া উঠছে? হ্যাঁ, ওই সাদা সাদা মতো কিরম একটা হালকা হালকা চামড়া ওঠে পায়েও। ওটা সোরিয়াসিস হয়েছে আপনার ছেলের, খুব সাংঘাতিক স্কিন ডিজিজ, একটা মারাত্মক। তবে হ্যাঁ, হাতের চেটো আর পায়ের চেটো ছাড়া আর কোথাও যাবে না, এটা ওই দুই জায়গাতেই থাকবে। ওটা সোরিয়াসিসের ভালো ডাক্তার পেলে সোরিয়াসিসের ট্রিটমেন্ট করা, পাম সোরিয়াসিস বলা হয় এটাকে। কেমন, নর্মাল গোড়ালি ফাটা নয় এটা। আরো কটা দিন বাদে দেবেন ফেটে গিয়ে রক্ত অব্দি বেরোচ্ছে, কিছু করতেই পারবেন না। তবে ওই বাড়িতে বোরোলিন লাগিয়ে লাগিয়ে পড়ে থাকে অনেকে, না ওইসব করতে যাবেন না, ওতে সারে না। এটা বোরোলিনের কেস নয়। তা আপনি তাছাড়া এর থেকে আপনি মেডিকেল কলেজে গেছেন কবে যে আপনি অন্য ওষুধ লাগাবেন? আপনি বোরোলিন সব মধ্যবিত্ত সব ঘরেই থাকে, আপনি তাই লাগিয়ে দিয়েছেন, কিন্তু বোরোলিনে এগুলো সারার নয়। হ্যাঁ, কোন ডাক্তার দেখাবো জানি না, আপনার এলাকায় খোঁজ নিন, সোরিয়াসিস ট্রিটমেন্ট করে কে। কেমন, সোরিয়াসিস রোগটা জেনে নিন তাহলেই হবে, সব জানা যায় এখন গুগলে। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার ডাক্তার। বলুন। অনেক কষ্টে পেলাম আপনাকে লাইনে। কেন, আপনি কি দৌড়াদৌড়ি করছিলেন বাড়িতে ফোন ধরার জন্য? না না, দৌড়াদৌড়ি করছি না, মানে অনেক কষ্টে পেলাম আপনাকে লাইনে। বলুন। বলছিলাম আমার না বডিতে মানে জয়েন্ট গুলো খুব ব্যথা করে, আর হচ্ছে মানে শরীরটা একটু দুর্বলও লাগে। জয়েন্ট টেক্স ট্যাবলেটটা খান দুবেলা। আমার বয়স মানে 21 বছর, মানে বেশি বয়স নয়। এই জয়েন্ট টেক্স ট্যাবলেটটা দুবেলা করে খাও। কি ট্যাবলেট? জয়েন্ট টেক্স। আর একটা হেলথ ড্রিঙ্কস আছে, তার নাম হচ্ছে ডে অ্যান্ড নাইট, দিনে দুবার। ঠিক আছে। হ্যালো, বলুন। হ্যালো। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। বলছি আমি 16 তারিখ কালিকাপুরে দেখাতে গেছিলাম আপনাকে। 2 নম্বর পেশেন্ট ছিলাম আমি। তো আপনি হচ্ছে আমার যেটা খাওয়া নিষেধ করেছেন, ওই মুড়িটা কি এমনি আপনি ইউরিয়া দিয়া মুড়ি বলে বারণ করেছেন, না আপনি বাড়ির কোনো ভাজা মুড়ি হলে খাওয়া চলবে? বালিতে ভাজা মুড়ি হলে খেতে পারবে, নাহলে অন্য কোনো মুড়ি খেতে পারবে না। আমাদের নিজেদের বাড়ির তৈরি চাল, সেই চালের মুড়ি আমি খেতে পারবো তো? পারবেন। আচ্ছা। হ্যালো। হ্যাঁ ডাক্তারবাবু বলছেন? হ্যাঁ বলছি আমার না রিসেন্টলি সিজার হয়েছে, 1 বছর হলো, আর এই কদিন বাদে মানে আর কি ফ্যাটি লিভার ধরা পড়েছে, কিন্তু আমার ওয়েট খুব একটা বেশি নয়, ওই 55-57 কিলোর মধ্যেই থাকে। আর বলছি আমার না 19 তারিখ গলস্টোন অপারেশন ছিল, এই রিসেন্ট ফ্যাটি লিভারটা একটু এসছে, মানে 16 পয়েন্ট সামথিং এসছে, ওই 15-16 এরকম। বলছি ডাক্তারবাবু কি করা যাবে? ডাক্তার দেখাবে, আবার কি করা যাবে? একটু কিছু বললে সুবিধা হতো। জল খাও বেশি করে, এর থেকে আর কি বলতে পারি? ওষুধ কিনবে না যখন, শুধু জল খাও। না না, আর খাওয়া দাওয়া কিছু রেস্ট্রিকশন আছে কিনা? বাঙালির খাওয়া দাওয়া বন্ধ করা যায় না বাবা। তোমার যে কারণের জন্য গল ব্লাডার স্টোন হয়েছিল, সেই কারণের জন্য লিভারটা ফ্যাট, একই কারণ। এক হচ্ছে জল কম খাওয়া, দ্বিতীয় ফ্যাটি ফুড বেশি খাওয়া। ফ্যাটি ফুডগুলোকে বন্ধ করে দাও। লিভার ফ্যাটি যখন দেখছো, তার মানে ফ্যাট খাবার খাচ্ছ, তো সিম্পল লজিক বলছে যে ফ্যাটি ফুডগুলোকে বাদ দিতে হবে, বাস। এবার তুমি খুঁজে খুঁজে কি খাচ্ছ সেগুলো মাস্টারমশাইকে ফোন করো, ছোটবেলায় যার কাছে পড়তে, যে ফ্যাটি ফুড বলতে কি বোঝায়, ক্লাস 9-এ যার কাছে পড়েছিলে বলে দেবে। কেমন না, দুধ কি, হ্যাঁ সেটা ফ্যাটি ফুডের মধ্যে পড়ছে কিনা সেটাও জিজ্ঞেস করে নাও। বাঙালি হচ্ছে জ্ঞান পাপী রুগী, ঠিক সব জানে। এবার যখন দেখছি যে ফ্রিতে ডাক্তারবাবুকে জিজ্ঞেস ফোন করলে সব পাওয়া যায়, বাঙালি ফ্রিতে বিষ খেয়ে না ডাক্তারবাবুকে ফোন করবেন, এটা আবার হয়? তো দুধ কি জাতীয় খাবার সেটা ক্লাস 9-এর মাস্টারমশাইকে ফোন করে জিজ্ঞেস করে না।
ঠিক, এই বলছে সিজার হয়ে বাচ্চা হয়ে মা হয়েছে। কিরকম মা হয়েছে আমি ভগবান জানে। তুমি মা হয়ে গেছো, এখনো ফ্যাটি ফুডের লিস্ট জানো না? তার মানে তুমিও যা খাও বাচ্চাও তাই খাবে, বাচ্চাটাও তার মানে ফ্যাটি লিভার হবে। ঠিক, একটু খাবার একটু মুখে তো লাগামটা দিতে হবে বাবা। গল ব্লাডার স্টোন বাদ গেছে যখন, তাই না? নেক্সট। হ্যালো, বলুন। হ্যাঁ বলছি ডাক্তারবাবু, ওই সোরিয়াসিস যে রোগটা বললেন ওটা কোন ডাক্তারকে দেখাবো? সোরিয়াসিস যে ডাক্তার দেখে স্কিনের। স্কিনের কি ডাক্তার? হ্যাঁ স্কিনের ডাক্তার। প্রবলেমটা স্কিনেরই ডাক্তার হবে। তাকে জিজ্ঞাসা করবেন সোরিয়াসিস ট্রিটমেন্ট করে কিনা, কারণ সব স্কিনের ডাক্তার সোরিয়াসিস ট্রিটমেন্ট করে না। ঠিক, এটা আপনার কাছে যদি দেখাতে চাই ওটা অনেক পরের ব্যাপার। আগে লোকালে ট্রাই করুন, তারপর এক্সপ্রেস বা মেল ধরবেন। আগে লোকালে চাপুন, তারপর তো এক্সপ্রেস বা মেল, ওটা পরে। আগে লোকালে ডাক্তারের কাছে দেখুন। বাড়ির কাছে যদি পেয়ে যান তাহলে এত দূর আসবেন কেন? কেমন? নমস্কার। হ্যালো ডাক্তারবাবু, বলে ফেলুন। বলছি আমি তো সেই চোখের জন্য আপনাকে, আমি সাগরাইল থেকে চিকিৎসা চক্রবর্তী বলছি, সাগরাইল থেকে। আর চোখের জন্য ওষুধ নিয়ে এসেছিলাম, ট্যাবলেট নিয়েছিলাম 3 মাস, তো খেয়েছি কন্টিনিউ। আর কি ওই ডক্টর দেবো? এখন কি আগের থেকে পরিষ্কার? আগের থেকে হ্যাঁ, এখন দেখতে ভালো পাচ্ছি, দেখতে পাচ্ছি। এবার চশমাটা করিয়ে নাও। ছানিটা কেটে গেছে যখন, এবার চশমাটা করিয়ে নাও, আরো পরিষ্কার দেখবে। কারণ ছানি থাকাকালীন চশমা করে দেবে না, করে লাভ নেই। তো ছানি যখন এখন পরিষ্কার হয়ে গেছে, এবার চশমাটা করিয়ে নিন, আরো পরিষ্কার দেখতে পাবেন। ঠিক আছে, ওকে। নমস্কার। বসেন। ওই নিচের নাম্বারে কল করে নিন, ঠিকানা দিয়ে দেবে, ফোন নাম্বারটা রেখে দিন আপনার কাছে। আগামী মাসের 5 তারিখ ডেট আছে, শিলিগুড়ি কলেজের 2nd গেট। ডিটেল অ্যাড্রেসটা ওই নাম্বারে ফোন করে নিয়ে নিন, আপনি, আপনাকে দিয়ে দেবে। আগামীকাল মেডিকেল ক্যাম্প দমদমে 1+1। একজনের সাথে আরেকজনের ফ্রি। হর পার্বতী একদম হাত ধরে সোজা দমদমে, কালকে সকাল 10টা থেকে বিকাল 5টা অবধি। কেমন? হ্যাঁ নমস্কার, কেউ আছেন কলে? বলুন। হ্যালো, আমি দক্ষিণ 23 মাইল সুলেখা পরামানিক বলছি। বলুন। আমার বয়স হচ্ছে 40। আচ্ছা, হাঁটু যন্ত্রণা হয়। হাঁটুর একটা এক্সরে করুন, করে নিয়ে এক্সরে ছবিটা পাঠান। হাঁটু কনকন করে, মানে দাবনা, কাঁধ, মানে এইগুলো সব যন্ত্রণা, জয়েন্টে মানে খুব যন্ত্রণা করে। রিল্যাক্সো পেন বলে একটা ক্যাপসুল পাওয়া যায়, ওটাকে যদি পাও ওখানে কিনে খাও, নাহলে এর থেকে বেশি কিছু করার নেই আমার। রিল্যাক্সো পেন কিনে খেতে হবে, ভেবে দেখো। আবার মোবাইলে রিচার্জ করবে না, ওষুধ কিনে খাবে, খুব চিন্তার বিষয় কিন্তু। হ্যাঁ, দিনে 2টো করে, দুপুরে খাবার পর একটা, রাতে খাবার পর একটা। রিল্যাক্সো পেন। ওকে, হ্যাঁ নমস্কার। বলুন। টিভির ভেতর থেকে বেরিয়ে এসো মা, ওর ভেতর লুকায় না কেউ। লুকোচুরি অন্য জায়গায় খেলো, টিভির ভেতরে কেউ লুকায়? হ্যালো, বলছি দিন দিন না পেটটা ফুলে যাচ্ছে, আমার 40 বছর বয়স। আমি নবদ্বীপ থেকে বলছি। তো আমি কি করবো ডাক্তারবাবু? আমার খেয়ে হজম হয় না ঠিক মতো। ভালো খাবার খাওয়াচ্ছ তাই হচ্ছে, হজমের ওষুধ খাও। কি ওষুধ খাবো ডাক্তারবাবু হজমের? প্রোলিভ আর মাল্টিজাইন। আচ্ছা, আর ওয়েটটা না বেড়ে যাচ্ছে, তাহলে কি ওয়েট?
ওই দুয়ারে সরকারের চাল একটু কম খাও, তাহলেই হবে। মিনিকেট চাল খেয়ে আর নাক ডাকিয়ে দুপুরবেলা ঘুমালে তো হবে না মা। দুপুরবেলা হাঁটেন? না, সকালবেলা, ফার্স্ট সকালে। দুপুরে কি করেন? দুপুরে কি করেন ভাত খেয়ে? দুপুরে ভাত খেয়ে কিছু করি না, এই একটু ঘুমিয়ে পড়ি, একটু শুয়ে পড়ি আর কি, একটু গড়িয়ে নি আর কি, ওই ঘন্টা খানেক আর কি, বাস। পুরো পাঁচবালিশের মতো চেয়ার হবে, নিশ্চিন্ত থাকুন। ঠিক, ও আর কমাতে পারবেন না। পশ্চিম বাংলার যে মহিলা দুপুরে ভাত খাওয়ার পর একটু বিছানা, ওই ডাক্তারবাবু একটু না ঘুমানো নয়, একটু শুয়ে থাকে আর কি, বাস হয়ে গেল। ওতেই পুরো পাঁচবালিশের মতো দেখতে হবে আপনাকে ধীরে ধীরে আস্তে আস্তে। এই আগের দিন, দুদিন আগেই বোধহয় আমি শো দিয়েছিলাম ওবেসিটি বলে, গতকাল কি বোধহয় ছিল। সো ওবেসিটি, এই পেটটা বড় হয়ে যাওয়া মহিলাদের জন্য পুরুষদের জন্য বোধ খুব খারাপ একটা অসুখ। হ্যাঁ বলুন। কাশির জন্য যখন তখন কাশি হয়, কাশির জন্য কি করা যায়? কাশির জন্য কাপ সিরাপ খাওয়া যায়। হ্যাঁ, কাপ সিরাপ, আয়ুর্বেদিক কিছু বলুন না। বাসকারিষ্ঠ, দ্রাক্ষারিষ্ঠ, কফ নীল, কফ কেয়ার, কফল, ব্রঙ্কোসোল, শয় আছে। একটু বাড়ি থেকে বেরোতে হবে, একটু দোকান অবধি যেতে হবে, ওখান থেকে একটু কিনে আনতে হবে, দিনে 2 চামচ করে। যে কোনো আয়ুর্বেদিক দোকানে পাওয়া যাবে। নমস্কার। হ্যালো ডাক্তারবাবু। বলছি আমার স্বামী না, ধরুন একটা চোখ কাটিয়েছে, হ্যাঁ, লেন্স বসানো আছে, তাও সেই চোখটা না ডিস্টার্ব করছে, আর একটা চোখ ওটাও ডিস্টার্ব করছে। ডাক্তার দেখিয়েছি, দিয়ে লেন্স পাল্টিয়েছে, তাও চোখটা না খুব ডিস্টার্ব করছে। কি করা যায়? ওখানে আমার হাত দেওয়ার কোনো জায়গা নেই, সব বড় বড় ডাক্তাররা হাত দিচ্ছে। ওখানে আমরা চুনোপুটি মা, ওখানে লেন্স আরো দামি লেন্স বসাও, 200 মেগাপিক্সেলের লেন্স লাগাতে হবে হয়তো। যেখানে লেন্স টেন্স লাগানো হয়ে গেছে ওখানে আমাদের কোনো দাম নেই আর। না না, আর একটা চোখ করেছে, আর একটা চোখ করেনি। তাহলে ওই একটা চোখের জন্য এবার নিয়ে আসবে চেম্বারে, তাহলে আমরা কিছু করতে পারবো। হ্যাঁ, আপনার ওষুধ আমি খাচ্ছি, অনলাইনে দেখিয়েছিলাম। কারণ যে চোখটা লেন্স বসানো হয়ে গেছে ওটাই আর কিচ্ছু করা যাবে না। আর একটা যেটা এখনো কিছু করা হয়নি, ওটার জন্য কিছু হলেও করতে পারবো আমরা। কেমন? নিয়ে আসবে একদিন, না হলে ওই অনলাইনে দেখাবে। সময়সীমা শেষের দিকে, তাই লাস্ট কল আজকের জন্য। নমস্কার। নমস্কার, বলুন। বলছি আমি ডাক্তার সেনের সাথে একটু কথা বলতে চাই। বলছি বাবা, বলো। বলা যাবে? হ্যাঁ বলো। হ্যাঁ, বলছি আমার নাতির বয়স 10 বছর, তবে ওর একটু চোখের প্রবলেম আছে, অনেক চোখের ডাক্তার দেখাই, কিন্তু জব দেয় কমে, আবার চোখটা লাল হয়ে থাকে। আর এই ধুলোবালি যে এখন তো ওয়েদার আরো খারাপ, তখন ওই মানে একটু চোখ চুলকালেই চোখটা লাল হয়ে যায়। ওটা কি চোখের ডাক্তার না দেখিয়ে অ্যালার্জির ডাক্তার দেখাও, আই অ্যালার্জি আছে। আই অ্যালার্জির, চোখে অ্যালার্জিটাকে সারিয়ে ফেললেই ঠিক হয়ে যাবে। চোখে অ্যালার্জির ডাক্তার দেখাও। হ্যালো। হ্যালো। আমি বরগাছি থেকে মানব বলছি। বলছি ডাক্তারবাবু, আমার মুখ আর পাগুলো ফুলে যাচ্ছে তো। রক্ত দিয়ে তা বলা হয়েছিল, গিয়ে 3 প্যাকেট রক্ত দেওয়া আগে। রক্ত তো খাচ্ছি তো, ওই ওষুধগুলো। রক্ত খাচ্ছ? সর্বনাশ করেছে। কত হিমোগ্লোবিন আছে সেটাকে মেপে আমাকে জানাও আগে, কারণ রক্ত কমে গেলে, রক্ত কমের জন্যই হাত পা মুখ ফোলে। এই তুমি রক্ত খেয়ে তোমার কতটা রক্ত হলো সেটা একটু দেখি। হ্যাঁ করো, তাহলেই হবে। না, সময়সীমা একদম শেষের দিকে, আর ফোন রিসিভ করা বোধহয় আজকের জন্য না হবে না। ঘন্টা বাজিয়ে দিয়েছে, বিদায় নিতে হবে। কালকের জন্য একটু ঘোষণা করে দিই, আবার মনে করে দিই, যারা এতক্ষণ আমার সঙ্গে এই মারাত্মক ফোন কল সমস্ত কিছু নিয়ে দেখে শুনে ধৈর্য শক্তি নিয়ে বসেছিলেন, তাদেরকে ধন্যবাদ। কারণ এই শোটাও যারা বসে দেখে তাদের ধৈর্য আমার থেকে আরো বেশি।
আমাকে অনেক পেশেন্ট ফোন করে যে স্যার আপনি এত মাথা ঠান্ডা রাখেন কি করে, এত ভ্যারাইটিস পিকিউলিয়ার ফোনগুলো সব আসে আপনার কাছে, আপনার মাথা ঠান্ডা রাখেন কি করে। আমার তখন মনে হয় যে এই গোটা অনুষ্ঠানটা যারা দেখছে তারাও তো মাথা ঠান্ডা রেখেছে, সুতরাং আপনারা যেভাবে ঠান্ডা রেখেছেন তা থেকে একটু বেশি ঠান্ডাই রাখতে হয় আমাকে। ভয়ের কিছু নেই, আগামীকাল দেখা হচ্ছে জোড়ায় জোড়ায়, একজনের সাথে আর একজন ফ্রি, 1+1। যারা যারা নাম লেখাবেন একসঙ্গে 2টি করে নাম লেখান, একজনের সঙ্গে দেখালে একটা ফিজে আরেকজনকে ফ্রি দেখাতে পাচ্ছেন, সেটা আগামীকালকের জন্য। এবং নেতাজি সুভাষচন্দ্র জন্মদিনের উপলক্ষে 23শে জানুয়ারি উপলক্ষে, যেহেতু ওটা বৃহস্পতিবার পড়ে গেছে, তাই গতকাল আমরা সেই জন্মদিন পালন করব আগেই, অ্যাডভান্স, ঠিক। তাই অনুষ্ঠানের শেষে আজকে যাদের জন্মদিন ছিল তাদের জন্য হ্যাপি বার্থডে, আর আগামী 23শে জানুয়ারি যাদের আছে তাদের জন্য অ্যাডভান্স হ্যাপি বার্থডে। তো সেটা আমরা আগামীকাল পালন করব। ঘড়ি কাটা কি বলছে? বিদায়। তাহলে আজকের জন্য ঘড়ির কাটাও বলছে যে যেতে হবে, আগামীকাল ঠিক সন্ধ্যা 7টায় দেখা হচ্ছে। আজকের জন্য নমস্কার।